ইতিহাসে আমরা এখন আলোচনা করব ভারত ইতিহাসের বা স্বাধীনতা সংগ্রামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নৌ বিদ্রোহ সম্পর্কে। 1946 খ্রিস্টাব্দের 18 থেকে 23 ফেব্রুয়ারি এই নৌ বিদ্রোহ হয়েছিল। নৌ বিদ্রোহ মানে ব্রিটিশের অধীনে যে ভারতীয় নৌবাহিনী ছিল সেই নৌবাহিনীর সৈন্যরা যে বিদ্রোহ করেছিল 1946 খ্রিস্টাব্দে তাকে বলা হয়েছিল নৌ বিদ্রোহ। আমরা আলোচনা করব নৌবিদ্রোহের কারণ, নৌবিদ্রোহের প্রসার কোথায় কতটা ছড়িয়ে পড়েছিল সেই কথা। তারপরে আলোচনা করব নৌবিদ্রোহের ব্যর্থতা, অর্থাৎ নৌবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল এবং এর গুরুত্ব কী সেই সম্পর্কে আলোচনা করব। তো নৌবিদ্রোহের আমরা যদি প্রথমে কারণগুলো দেখি তাহলে দেখব নৌবিদ্রোহের কারণগুলোর মধ্যে আমরা এখানে যে কারণগুলো রেখেছি: বর্ণ বৈষম্য, অন্যায় অত্যাচার বা অন্যায় আচরণ, নিম্নমানের খাদ্য, সেনাদের পদচ্যুতি, আন্তর্জাতিক পরিস্থিতি, আজাদ হিন্দ সেনাদের বিচার। আমরা প্রতিটা কারণ একটু ভালো করে আলোচনা করি এক এক করে। নৌবিদ্রোহ তোদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বা একটা টপিক। এর আগে উচ্চ মাধ্যমিকে বিভিন্ন সময় এটা এসেছে বড় প্রশ্ন হিসেবে। অর্থাৎ নৌবিদ্রোহ গুরুত্ব দিয়ে পড়তে হবে, তবে এর কারণ বা ফলাফলের মধ্যে খুব মুখস্থ করার মতো কিছু নেই। এটা একটু বুঝে পড়ে নিলেই তোরা বিষয়গুলো মনে রাখতে পারবি এবং লিখতে পারবি, তাতে ভালো নাম্বার উঠবে। ওই জন্য নৌবিদ্রোহটা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে পড়া দরকার। যাই হোক, আমরা চলে আসি নৌবিদ্রোহের কারণগুলো কী ছিল। প্রথম কারণ হচ্ছে বর্ণ বৈষম্য। নৌবাহিনীতে দু ধরনের সৈনিক ছিল বা নাবিক ছিলেন। এক ধরনের হচ্ছে ইউরোপীয় নাবিক, আরেক ধরনের হচ্ছে ভারতীয় নৌসেনা। তো এই ইউরোপীয় বা ব্রিটিশ নৌসেনাদের সঙ্গে ভারতীয় নৌসেনাদের বিভিন্ন জায়গায় পার্থক্য ছিল। একই রকম কাজ করলেও ইউরোপীয় নৌসেনাদের বেতন ছিল প্রায় দ্বিগুণ। ইউরোপীয় নৌসেনাদের যুদ্ধ করার জন্য অতিরিক্ত অর্থ বা ভাতা দেওয়া হতো, যেটা ভারতীয় সেনারা পেত না। ইউরোপীয় সেনাদের খাদ্য, পোশাক ইত্যাদি উন্নত মানের ছিল, সেটাও ভারতীয় সেনাদের ছিল না। আর ইউরোপীয় সেনারা অতি অল্প সময়েই তাদের পদোন্নতি হতো, তারা বড় বড় পোস্টে চলে যেতে পারত, কিন্তু ভারতীয় সেনাদের পদোন্নতির কোনো ব্যবস্থা ছিল না। ফলে এই যে ইউরোপীয় সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের এই যে বর্ণ বৈষম্য, এই যে পার্থক্য, এটা ছিল নৌবিদ্রোহের প্রথম কারণ। নৌবিদ্রোহের দ্বিতীয় কারণ হচ্ছে অন্যায় আচরণ। ভারতীয় নৌসেনাদের সঙ্গে কারণে অকারণে ব্রিটিশ অফিসাররা অত্যন্ত দুর্ব্যবহার করতেন, তাদেরকে খারাপ মন্তব্য করতেন, জাতি তুলে, তাদের গায়ের রং তুলে, তাদের ধর্মকে ইঙ্গিত করে নানা রকম খারাপ খারাপ মন্তব্য করতেন, যেটা ভারতীয় নৌসেনাদের আত্মসম্মানে বা মর্যাদায় আঘাত হানত। তারা এর জন্য অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল। এটা ছিল দ্বিতীয় কারণ, অন্যায় আচরণ। তৃতীয় কারণের দিকে আমরা যদি দেখি তাহলে দেখব নিম্নমানের খাদ্য। যখন জাহাজ এক জায়গা থেকে আরেক জায়গায় নৌসেনা নিয়ে যেত, দীর্ঘদিনের জন্য জাহাজ পাড়ি দিতে হতো। কোনো সময় 2 মাস 3 মাস এইরকমও জলে তাদের ভেসে থাকতে হতো। এই দীর্ঘ সময়ের জন্য মজুত করা খাদ্য, কিছু খাদ্য খারাপ হয়ে যেত। এই খারাপ হয়ে যাওয়া খাদ্য বা নিম্নমানের যে খাদ্যগুলো ছিল, সেই নিম্নমানের খাদ্যগুলো দেওয়া হতো প্রথমে ভারতীয়দের, আর ব্রিটিশদের জন্য সবসময় উন্নত মানের খাদ্যগুলো রাখা হতো। ফলে এই দীর্ঘদিন ধরে নিম্নমানের খাদ্য, পচে যাওয়া খাবার, এইগুলো ভারতীয় নৌসেনাদের দেওয়ার ফলে তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এটা ছিল নৌবিদ্রোহের তৃতীয় কারণ। চতুর্থ কারণ সেনাদের পদচ্যুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরিমাণ ভারতীয় নৌসেনা নিযুক্ত হয়েছিল নৌবাহিনীতে, ভারত থেকে প্রচুর মানুষকে নিযুক্ত করা হয়েছিল। 1945 খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় আর এই সেনাদের প্রয়োজন লাগলো না। ব্রিটিশ সরকার কোনো রকম পেনশন, কোনো রকম অর্থ ছাড়াই বিপুল পরিমাণ সেনাদের
ভারতীয় সেনাদের নৌবাহিনী থেকে পদচ্যুত করল। তারা বেকার হয়ে গেল, কর্মহীন হয়ে পড়ল। এই ভারতীয় সেনাদের এইভাবে বিপুল পরিমাণে পদচ্যুতি, কোনো রকম ক্ষতিপূরণ ছাড়াই, এইটা ভারতীয় সেনাদের মধ্যে ক্ষোভ এবং আতঙ্কের সৃষ্টি করলো। নৌবিদ্রোহের জন্য এই পদচ্যুতি ছিল একটি অন্যতম বড় কারণ। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি। ভারতীয় সেনারা যুদ্ধের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে দেশে ঘুরেছিল। ঘুরে সেই দেশের মানুষের পরিস্থিতি, সেই দেশের আন্দোলন, সেই দেশের জনজাগরণ, গণতান্ত্রিক অবস্থা প্রভৃতি সম্পর্কে তারা জানতে পেরেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে তারা বা তাদের দেশ কতটা খারাপ অবস্থায় আছে। এই আন্তর্জাতিক পরিস্থিতি তাদের মনে একটা সচেতনতার সৃষ্টি করেছিল, যেটা তাদের বিদ্রোহের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। আর 6 নম্বর হচ্ছে আজাদ হিন্দ সেনাদের বিচার। আজাদ হিন্দ বাহিনীর সেনারা, তাদেরকে যখন বিচার করা হচ্ছিল প্রকাশ্যে বা লালকেল্লায়, তখন সারা দেশ জুড়ে এই আজাদ হিন্দ সেনাদের বিচারের প্রক্রিয়ার বিরুদ্ধে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, আন্দোলন সৃষ্টি হয়েছিল সারা ভারত জুড়ে, যেটা আমরা এর আগের দিন আলোচনা করেছি। আজাদি সেনাদের বিচার নিয়ে ভারতে বিক্ষোভ বা গণ আন্দোলন, সেই আন্দোলনের ঢেউ স্পর্শ করেছিল ভারতীয় নৌসেনাদের। তারা আজাদি সেনাদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছিল এবং সেই আন্দোলন বিদ্রোহের সূচনা করেছিল। এবার আমরা দেখব বিদ্রোহের সূত্রপাত কবে হয়। 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহ দেখা দেয়। বিদ্রোহীরা ব্রিটিশের যে ইউনিয়ন জ্যাক নামক যে পতাকা উত্তোলিত ছিল জাহাজে, সেই পতাকা নামিয়ে দিয়ে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তুলে দেয় এবং তারা রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম রাখে ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। আগে কি নাম ছিল? রয়্যাল ইন্ডিয়ান, অর্থাৎ ব্রিটিশের যে রাজা তার অধীনস্থ ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান নৌবাহিনী, তার বদলে রাখলো ইন্ডিয়ান ন্যাশনাল নেভি, অর্থাৎ ভারতের জাতীয় নৌবাহিনী, অর্থাৎ ব্রিটিশ মুক্ত একটা নৌবাহিনীর কথা তারা ঘোষণা করে দিল। এই বিদ্রোহের প্রসার হলো খুব দ্রুত। শীঘ্রই মুম্বাইয়ের তলোয়ারের পাশাপাশি আরও 22টা জাহাজে নৌবিদ্রোহ ছড়িয়ে পড়ল। সব জাহাজেই একই রকম পরিস্থিতি, সব সেনাদের একই রকম অবস্থা, করুণ অবস্থা, দুর্দশা, ফলে সব জাহাজেই বিদ্রোহ ছড়িয়ে পড়ল। আস্তে আস্তে শুধু বোম্বাইয়ের নৌবাহিনীতে নয়, করাচি, কলকাতা, মাদ্রাজ, জামনগর, চট্টগ্রাম, বিশাখাপত্তনম, যে যে জায়গায় বন্দর আছে এবং নৌবাহিনী আছে, এই সব জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ল। নৌবাহিনীদের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল বেরোল এবং নৌবাহিনীও এই মিছিলে যোগদান করল, অর্থাৎ তারা জাহাজ ছেড়ে এসে ইংরেজ সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য পতন হোক বলে তারা মিছিলে, জনগণের সঙ্গে মিছিলে যোগদান করল। বিভিন্ন জায়গায় মুসলিম লীগ, জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টির সদস্যরা তারা এই বাহিনীতে যোগদান করল। বোম্বাই শহর, পুনা শহরে শাসন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ল। সেনাবাহিনীর 40টি লরি তারা জ্বালিয়ে দিল। 10 লক্ষ শ্রমিক দেশের বিভিন্ন অঞ্চলে নৌবাহিনীর এই নৌবিদ্রোহকে সমর্থন করল। পুলিশ গুলি চালালো, 300 আন্দোলনকারী নিহত হল এবং 2000 মানুষ আহত হলেন এই বিদ্রোহে। তাহলে আমরা বুঝতে পারছি যে বিদ্রোহ কতটা ব্যাপক আকার ধারণ করেছিল। ইংরেজ পাল্টা দমননীতি শুরু করলো, গুলি চালিয়ে অত্যাচার করে এই আন্দোলনকে তারা স্তব্ধ করে দেবার চেষ্টা করল। আন্দোলনকারীরা তখন ভারতের জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ সবার কাছেই আবেদন জানালো এই আন্দোলনে তাদের সামিল হবার জন্য। তারা সেই জন্য নৌবাহিনীর বিভিন্ন বিদ্রোহী জাহাজে মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি এবং জাতীয় কংগ্রেসের পতাকাও তুলে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, জাতীয় কংগ্রেস এই আন্দোলনকে সমর্থন করল না, মুসলিম লীগ এই আন্দোলনকে নিন্দা করল,
কমিউনিস্ট পার্টি আন্দোলনের দায় জাতীয় কংগ্রেসের ওপর চাপিয়ে দিল যে এই আন্দোলনের বিষয়ে জাতীয় কংগ্রেস ব্যবস্থা নিক, কমিউনিস্ট পার্টি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ তারা বিদ্রোহীদের সমালোচনা করলেন। তারা বললেন সেনাবাহিনী হচ্ছে একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী, তারা যদি এইভাবে বিদ্রোহ করে সেটা সমর্থনযোগ্য নয়। অপরদিকে গান্ধীজি বললেন যে বিদ্রোহীদের যদি কোনো সমস্যা হয় তাহলে বিদ্রোহীরা পদত্যাগ করতে পারে, তারা বিদ্রোহ করবে কেন? বিদ্রোহীরা কোনো রাজনৈতিক দলের সমর্থন না পেয়ে তারা অসহায় হয়ে পড়ল। এই অবস্থায় বিদ্রোহীরা দেখলেন যে তাদের পক্ষে কিছু করা অসম্ভব। এদিকে ইংরেজ সেনাবাহিনীর অফিসার অ্যাডমিরাল গডফ্রে তিনি বিদ্রোহীদের বললেন যদি বিদ্রোহীরা আত্মসমর্পণ না করে তাহলে বিমান বাহিনীর সাহায্যে জাহাজে বোমা বিস্ফোরণ ঘটিয়ে সমস্ত বিদ্রোহী জাহাজকে ধ্বংস করে দেওয়া হবে। তখন বল্লভভাই প্যাটেল এগিয়ে এলেন ইংরেজ সরকারের সঙ্গে, আর এই বিদ্রোহীদের একটা আলোচনার টেবিলে বসিয়ে তিনি মধ্যস্থতা করলেন। এইভাবে শেষ পর্যন্ত প্রচুর সাড়া জাগিয়ে শুরু করলেও এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। অপরদিকে আমরা দেখতে পাই যে এই বিদ্রোহ কিন্তু একেবারে ব্যর্থ হয়নি, এর গুরুত্ব ছিল দারুণ। কি গুরুত্ব ছিল না, এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। ব্রিটিশরা দেখেছিল 1857 বিদ্রোহের পর সেনাবাহিনীতে এত ব্যাপক বিদ্রোহ আর হয়নি। তাদের মূল শক্তি ছিল এই সেনাবাহিনী। এই সেনাবাহিনী যখন বিদ্রোহ করলো তারা বুঝলো অবস্থা তাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, আর তাদের পক্ষে ভারত শাসন করা সম্ভব নয়। তাই যেদিন নৌবিদ্রোহ হলো তার পরের দিন ব্রিটিশ সরকার ইংল্যান্ড থেকে মন্ত্রী মিশন ভারতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করল এবং ইংরেজরা ভারত ত্যাগের ভাবনা শুরু করল। এই হিসাবে বলতে পারি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নৌবিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তাহলে আমরা দেখলাম যে গুরুত্বকে ব্রিটিশদের আতঙ্ক সৃষ্টি করলো, মন্ত্রী মিশনের আগমনের কথা ঘোষণা করলো, ভারত ত্যাগের ভাবনা দেখানো হলো। এইভাবে নৌবিদ্রোহ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। তোরা ভালো করে এটা পড়বি, কিছু না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবি।